বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের একাদশ শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, পৃথিবীব্যাপী করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলছে। বর্তমানে বাংলাদেশে মাস্ক ব্যবহার তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদাসীনতা লক্ষ্য করা গেলেও করোনার সংক্রমণ কিন্তু কমেনি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আসছে শীতে করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে। সুতরাং করোনার ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমাদের আরও বেশি সচেতন হতে হবে এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করতে হবে। করোনার প্রাদুর্ভাব থেকে কিভাবে আমরা নিজেদের নিরাপদ রাখতে পারি, চলো সে সম্পর্কে একটি সচেতনতামূলক ভিডিও দেখে আজকের ক্লাস শুরু করি। চলো ভিডিওটি দেখা যাক। COVID-19 is an infectious disease caused by a new coronavirus introduced to humans for the first time. It is spread from person to person, mainly through the droplets produced when an infected person sneezes, coughs, or sneezes. These droplets can land in the mouths or noses of people who are nearby. These droplets are too heavy to travel far in the air. They only travel approximately 1 meter and quickly settle on surfaces. This is the reason person-to-person spread is happening mainly between close contacts. The exact time that the virus can survive on surfaces is not yet known. So it is wise to clean surfaces regularly, particularly in the vicinity of people infected with COVID-19. Hands touch many surfaces, which can be contaminated with the virus. You should therefore avoid touching your eyes, nose, or mouth, since contaminated hands can transfer the virus from the surface to yourself. When coughing or sneezing, cover your mouth and nose with the bend of your elbow or use a disposable tissue. If a tissue is used, discard it immediately into a closed bin. The most effective way to prevent the spread of the new coronavirus is to clean your hands frequently with an alcohol-based hand rub or soap and water. This will eliminate the virus if it is on your hands. Stay healthy and prevent the spread of COVID-19. সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবারে আমরা জেনে নেব আজকের পাঠ পরিচিতি সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব সিরাজউদ্দৌলা নাটকের প্লট কাঠামো, চরিত্র কৌশল ও কেন্দ্রীয় চরিত্র বিশ্লেষণ এবং এই নাটকের গঠন কৌশল। আমরা ইতিপূর্বে সিরাজউদ্দৌলা নাটকের ভূমিকা অংশ থেকে 2টি ক্লাস করেছি। আজকে ভূমিকা অংশের সর্বশেষ ক্লাস। এই ক্লাসের পরই আমরা শুরু করব আমাদের নাটক বিশ্লেষণ। তো চলো আমরা আজকের পাঠের শিক্ষণফল সম্পর্কে জেনে নিই। আজকের পাঠ শেষে তোমরা সিরাজউদ্দৌলা নাটকের প্লট কাঠামো সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র কৌশল ও কেন্দ্রীয় চরিত্র বিশ্লেষণ করতে পারবে এবং সিরাজউদ্দৌলা নাটকের গঠন কৌশল ব্যাখ্যা করতে পারবে। প্রথমেই আমরা আলোচনা করব নাটকের প্লট কাঠামো সম্পর্কে। সিরাজউদ্দৌলা নাটকটি 4টি অঙ্কে 12টি দৃশ্যে রচিত হয়েছে। এর মধ্যে 8টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত। নাটকটি আবর্তিত হয়েছে সিরাজকে কেন্দ্র করে। নাটকের কাহিনী উপস্থাপিত হয়েছে সিরাজ এবং অন্যান্য চরিত্রের সংলাপের মধ্য দিয়ে। নাটকটির কাহিনীমুখ উন্মোচিত হয়েছে যুদ্ধ দিয়ে। সিরাজের বাহিনী কলকাতা আক্রমণ করে ইংরেজদের তাড়িয়েছে, কিন্তু সিরাজের স্বস্তি নেই। তাকে সিংহাসন থেকে হঠাৎ চলছে নানাবিধ প্রাসাদ ষড়যন্ত্র। এরই সঙ্গে ক্রমব্যাপ্ত হয়েছে নাটকের কাহিনী। তো আমরা জানি যে সাধারণত একটা নাটকের মধ্যে 5টা অঙ্ক থাকে। 5টি অঙ্কের মধ্যে নাটকের যে 5টি পর্যায় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এই 5টি পর্যায় দেখানো হয়, কিন্তু এই নাটক নিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের নিরীক্ষা হয়েছে এবং নিরীক্ষার পরে দেখা গেছে যে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, এমনকি 5 অঙ্কেরও নাটক আমরা লক্ষ্য করেছি। যেমন সিরাজউদ্দৌলা নাটকটি হচ্ছে 4টি অঙ্ক। এরপরে তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো বহিপীর নাটক, এটি 2 অঙ্ক বিশিষ্ট। এরপরে মুনির চৌধুরীর একটি নাটক রয়েছে
এই নাটকটি কবর নাটক। এটি হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট। এরকম ১ অঙ্ক, ২ অঙ্ক, ৩ অঙ্ক বা ৪ অঙ্ক বা ৫ অঙ্ক এই ধরনের নাটক কিন্তু আমরা লক্ষ্য করি। এটি হচ্ছে নাটক নিয়ে যে নিরীক্ষা করা হয়েছে বা এক্সপেরিমেন্ট করা হয়েছে, এই এক্সপেরিমেন্টের ফসল। ষড়যন্ত্রের জাল যে ক্রমশ বিস্তার লাভ করেছে, তাতে ইংরেজদের সঙ্গে যুক্ত হয়েছে তার নিকটতম আত্মীয়, তার প্রধান সেনাপতি সহ বিভিন্ন অমাত্য। তো সিরাজউদ্দৌলার পরাজয়ের মূল কারণ মূলত এই নিকটতম আত্মীয় যারা ছিল তারা, এবং প্রধান সেনাপতি সহ বিভিন্ন অমাত্য বা রাজ কর্মচারী যারা ছিল তারা সিরাজউদ্দৌলার সাথে ষড়যন্ত্র করেছিল, এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করার কারণেই কিন্তু সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল। নাট্যকার এরূপ পরিস্থিতি সৃষ্টি করে গড়ে তুলেছেন নাট্যিক দ্বন্দ্ব, যাকে বহন করে চলেছে সিরাজের বহুমাত্রিক সংকট। তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, আমরা ইতোপূর্বে একটি ক্লাসে আলোচনা করেছি যে নাটকের প্রাণ হচ্ছে দ্বন্দ্ব। তো এই নাটকের মধ্যেও নাট্যকার এরকম দ্বন্দ্ব সৃষ্টি করেছেন। যেমন একদিকে বাংলার স্বাধীনতা বজায় রাখতে হবে, অপরদিকে অসুয়া বিশ্বে জর্জরিত ষড়যন্ত্রকারী নিকটজনদেরও পরিত্যাগ করতে পারছেন না সিরাজ। নাট্যকার এই বিষয়টিকে কেন্দ্র করে সৃষ্ট নাট্যিক দ্বন্দ্বের মধ্য দিয়ে তিনি নাটকটিকে ক্লাইম্যাক্সে নিয়ে গেছেন। তো নাটকের যে 5টা পর্যায়ে আমি দেখিয়েছিলাম ইতোপূর্বে একটি ক্লাসে, সেখানে ক্লাইম্যাক্স বলে একটি কথা ছিল। নাটকের 5টি পর্যায়ের মধ্যে হচ্ছে এটি একটি। তো নাট্যকার এই দ্বন্দ্ব সৃষ্টির মধ্য দিয়ে নাটকের যে ঘটনা প্রবাহ রয়েছে সেটিকে ক্লাইম্যাক্সে নিয়ে যান বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। তো এই যে সিরাজউদ্দৌলা নাটকে একদিকে স্বাধীনতা, বাংলার স্বাধীনতা বজায় রাখার যে চেষ্টা সেটি, এবং অন্যদিকে ষড়যন্ত্রকারী যারা নিকটজন রয়েছে, আত্মীয় রয়েছে, রাজ কর্মচারী রয়েছে, প্রধান সেনাপতি রয়েছে, তাদের বিরুদ্ধে নাটক মানে সিরাজউদ্দৌলা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছেন না, কিংবা তাদেরকে পরিত্যাগ করতেও পারছেন না। এই বিষয়টি কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে সিরাজউদ্দৌলার মধ্যে, এবং এই দ্বন্দ্ব ধীরে ধীরে নাটকটিকে ক্লাইম্যাক্সে নিয়ে গেছে বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। তিনি দেখাতে চেয়েছেন যে সিরাজ সবকিছু বুঝতে পারছেন, কিন্তু কঠোরতম পদক্ষেপ নিতে তার মানবিক গুণাবলী তাকে বাধা দিচ্ছে। নাট্যকার কিন্তু সিরাজউদ্দৌলা চরিত্রটিকে একটি মানবীয় চরিত্র হিসেবে এখানে উপস্থাপন করেছেন। এই কারণে দেখা গেছে যে তিনি তার প্রধান সেনাপতি বা যে রাজ কর্মচারীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের সেই ষড়যন্ত্র সম্পর্কে তিনি জ্ঞাত হওয়ার পরেও, সেগুলো জানার পরেও তিনি কিন্তু তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিতে পারেননি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিতে পারেননি। এটি হচ্ছে তার মানবিক গুণাবলীর একটি, এবং এর জন্য পরবর্তীতে তাকে খেসারত দিতে হয়েছে। এরকম একটি জটিল পরিস্থিতি তৈরি করে নাট্যকার আবারও যুদ্ধের আবহ ফিরিয়ে নিয়ে এসেছেন। এবার ষড়যন্ত্র সফল হয়েছে। সিরাজের আস্থাভাজন সামরিক কর্মকর্তারা একের পর এক মৃত্যুবরণ করেছে। সিরাজকেও শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতে হয়েছে, প্রাণ বাঁচানোর তাগিদে নয়, রাজধানীতে ফিরে এসে আবার শক্তি সঞ্চয় করে স্বাধীনতা বজায় রাখার শেষ চেষ্টা করার সংকল্পে। এভাবে নাটক এগিয়ে গেছে গ্রন্থি মোচনের অভিমুখে। শেষ পর্যন্ত সিরাজের সংকল্প বাস্তবায়িত হয়নি। সিরাজ পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু পরাজয়কে বরণ করেনি। সিরাজউদ্দৌলা স্বাধীনতা বজায় রাখার শেষ চেষ্টা রূপে তিনি আবার রাজধানীতে ফিরে এসে শক্তি সঞ্চয় করার জন্য যুদ্ধক্ষেত্র থেকে চলে এসেছিলেন। কিন্তু যারা তাকে সহযোগিতা করার কথা, তারা কিন্তু তাকে সেই দুঃসময়ে সহযোগিতা করেনি, ফলে তার এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি, বাস্তবায়িত হয়নি। সিরাজউদ্দৌলা তিনি একজন নবাব ছিলেন। সেই সময়ে সাধারণ মানুষ কিন্তু তাকে সহযোগিতা করতে পারত, কিন্তু সেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু রাজনৈতিক যে সচেতনতা এটি ছিল না। ফলে তারা কিন্তু সিরাজউদ্দৌলার যখন পরাজয়ে আসন্ন, তখন তারা রাজদরবার ছেড়ে চলে গিয়েছে, সিরাজউদ্দৌলাকে সহায়তা করতে পারেনি। সিরাজ ধরা পড়েছে, কারাগারে বন্দী হয়েছে, এবং চূড়ান্ত দৃশ্যে কৃতজ্ঞ মোহাম্মদী বেগের হাতে নিহত হয়েছে। এখানে মোহাম্মদী বেগকে কৃতজ্ঞ বলার অর্থ হচ্ছে যে
কৃতজ্ঞ হচ্ছে তারাই যারা উপকার তো করেই না, বরং ক্ষতি করে, তাদেরকে বলা হয় কৃতজ্ঞ। আহ, এই মোহাম্মদী বেগ যাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই সিরাজউদ্দৌলার বাবা মা লালন পালন করেছিল, তার বিয়ে দিয়েছিল, অর্থাৎ সিরাজউদ্দৌলার বাবা মায়ের আশ্রয়ে লালিত পালিত এই মোহাম্মদী বেগের হাতেই কিন্তু নিহত হয়েছিলেন সিরাজউদ্দৌলা। এই কারণে সিরাজউদ্দৌলাকে বলা মানে মোহাম্মদী বেগের সাথে কৃতজ্ঞ শব্দটিকে জুড়ে দেওয়া হয়েছে। এক অপরিসীম বেদনায় পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে নাটকটির পরিসমাপ্তি হয়েছে। নাটকটিতে সিকান্দার আবু জাফর ইতিহাসকে পূর্বাপর অনুসরণে সচেষ্ট ছিলেন। ইতিহাসে লিপিবদ্ধ কোনো গুরুত্বপূর্ণ ঘটনা তিনি বাদ দেননি বা পাল্টাননি। তবে কোনো কোনো অঙ্কের শুরুতে তারিখ ব্যবহারের ক্ষেত্রে কিছু ঐতিহাসিক তথ্যগত অসঙ্গতি দেখতে পাওয়া যায়, তবে তা খুবই নগণ্য। ইতিহাসকে গুরুত্ব দিতে গিয়ে কখনো কখনো সিরাজের চরিত্র বিকাশও বাধাগ্রস্ত হয়েছে। তো ইতিহাসকে হুবহু অনুসরণ করা বা ইতিহাসের কাছে পুরোপুরি দায়বদ্ধ থাকলে আসলে নাট্যকারের যে সৃজনশীল চিন্তা সেটি কিন্তু বিকশিত হয় না। এই জন্য এই ইতিহাসকে হুবহু অনুসরণ করা কিংবা ইতিহাসের কাছে পুরোপুরি দায়বদ্ধ থেকে উপন্যাস বা নাটক রচনা করার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর একটি মন্তব্য করেছিলেন, যেটি আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি। তো সিকান্দার আবু জাফর কিন্তু হুবহু অনুসরণ করেছেন, এই কারণে তার সিরাজ চরিত্র কখনো কখনো বিকশিত হতে পারেনি। বিশেষ করে নাট্যিক দ্বন্দ্ব গড়ে ওঠার ক্ষেত্রে যে সময় দেওয়ার দরকার ছিল, সিরাজের চরিত্র মনস্তত্ত্ব প্রস্ফুটিত করে তুলতে যে ধরনের শিল্প পরিচর্যার প্রয়োজন ছিল তার ঘাটতি লক্ষ্য করা যায়। ঐতিহাসিক ঘটনা প্রবাহের চাপে ব্যক্তি সিরাজের যন্ত্রণা, হাহাকার খুবই নিচু স্বরে নাটকে শোনা যায়। তারপরে এই কথা অনস্বীকার্য যে ইতিহাসের নিরস তথ্যপুঞ্জ থেকে এক পরম মানবিক গুণসম্পন্ন উদার হৃদয় স্বাধীন চেতা নবাবকে তিনি আবিষ্কার করতে সমর্থ হয়েছিলেন। ইতিহাসের প্রতি দায়বদ্ধ থেকে ঐতিহাসিক তথ্যাবলীর কোনো ধরনের পরিবর্তন না করে একজন মানবিক গুণসম্পন্ন উদার হৃদয় স্বাধীন চেতা নবাবকে যে তিনি আবিষ্কার করতে পেরেছিলেন, সিরাজউদ্দৌলাকে আবিষ্কার করতে পেরেছিলেন এই নাটকের মধ্যে, এটি কিন্তু এই নাটকের একটি গুরুত্বপূর্ণ দিক। যে সিরাজউদ্দৌলা সম্পর্কে বিভিন্ন ধরনের ভুল তথ্য কিংবা গুজব বা প্রপাগান্ডা ছড়িয়েছিল ইংরেজরা, তারা বিভিন্ন ঐতিহাসিককে টাকার বিনিময়ে এই ধরনের ভুল তথ্য দিয়ে ইতিহাস লিখিয়েছিল, যাতে সিরাজউদ্দৌলা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি হয় এবং সিরাজউদ্দৌলার পরাজয় নিশ্চিত হয়। এরপরে আমরা আলোচনা করব চরিত্রায়ন কৌশল এবং কেন্দ্রীয় চরিত্র চিত্রণ সম্পর্কে। একটি নাটকের যে এক বা একাধিক চরিত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়, তাদের রূপায়ণের পেছনে সক্রিয় থাকে নাট্যকারের চরিত্রায়ন কৌশল। আমরা এবারে দেখব এই নাটকের চরিত্রায়ন কৌশল কিরকম এবং কেন্দ্রীয় চরিত্র চিত্রণের ক্ষেত্রে তার সফলতা কতটুকু। এদিক থেকে লক্ষ্য করলে প্রতীয়মান হয় যে ষড়যন্ত্রে বিপর্যস্ত এক জাতীয় বীর নায়ককে সৃজন করাই ছিল নাট্যকারের কেন্দ্রীয় চরিত্রায়ন কৌশল। লক্ষণীয় যে বীরের বিপর্যয় দেখাতে গেলে নায়কের বিপ্রতীপ চরিত্রগুলোকেও সমান শৈল্পিক দক্ষতায় সৃজন করা প্রয়োজন, তা না হলে নায়কের বিপর্যয়কে মহিমান্বিত করে তোলা সম্ভব হয় না। অর্থাৎ নাটকের মধ্যে একটি কেন্দ্রীয় চরিত্র থাকবে, কিন্তু সেই চরিত্রের প্রতি যদি বেশি মনোযোগ দেওয়া হয় তাহলে অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে সেগুলো নিষ্প্রভ হয়ে পড়ে। অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রকে বিকশিত করার জন্য আরো অনেকগুলো চরিত্রের প্রয়োজন হয় এবং সেই চরিত্রগুলোকেও সমান মনোযোগ দিয়ে সমান যত্ন করে প্রস্ফুটিত করতে হয়, তা না হলে কেন্দ্রীয় চরিত্রের যে বিকাশ সেটি ব্যাহত হয়। অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রকে মহিমান্বিত করে তোলার জন্য অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে সেগুলো শিল্প সফল করা প্রয়োজন। এই বিষয়টি আলোচনা নাটকে নিরবচ্ছিন্নভাবে অনুসৃত হয়নি। নাটকে প্রায় 40টি চরিত্রের সমাবেশ ঘটেছে, কিন্তু সিরাজ ব্যতীত অন্য কোনো চরিত্রই নাট্যিক গুণ নিয়ে বিকশিত হয়নি। এই চরিত্রগুলোর প্রতিটি একমাত্রিক। ঘসেটি বেগম, ক্লাইভ কিংবা মির্জাফর কেবলই শর্ট মানসিকতার অধিকারী। অর্থাৎ এই চরিত্রগুলোর মধ্যে
শুধু নেতিবাচক বিষয়গুলোই আমরা লক্ষ্য করি। কিন্তু একজন মানুষ দোষে গুণে মানুষ, তার শুধু দোষই আছে এমন না, তার কিছু হয়তো গুণও রয়েছে, সেগুলো কিন্তু এই নাটকের মধ্যে আসেনি। যেমন এই যে ভার্সিটি বেগম, লর্ড ক্লাইভ কিংবা মির্জাফর, এরা হচ্ছে এই চরিত্রগুলো একরৈখিক হয়ে গেছে। অন্যদিকে মীর মর্দান, মোহনলাল, রাইসুল জোহালা তথা নারায়ণ সিং, এরা কিন্তু কেবলই নীতিবান শুদ্ধ মানুষ। লুৎফুন্নেসার কোনো ব্যক্তি স্বাতন্ত্র্যই পাঠকের চোখে পড়ে না, কিন্তু দোষে গুণে মিলিয়েই তো মানুষ, যা এই নাটকে অনুপস্থিত। এই একমাত্রিকতার সমস্যা সিরাজের মধ্যেও বিদ্যমান। এই সিরাজ চরিত্রও কিন্তু আহ নিরেট ভালো মানুষ। আহ, তার মধ্যেও যে ত্রুটি রয়েছে বা দোষে গুণে মিলিয়েই যে তিনি একজন মানুষ, সেই বিষয়গুলো কিন্তু এই নাটকের মধ্যে চোখে পড়ে না। সিরাজ ও ধীরদত্ত স্থির প্রতিজ্ঞ, সহানুভূতিশীল, বলতে গেলে প্রায় ত্রুটিহীন। নিকটজনদের পরিত্যাগ করতে না পারা কিংবা কঠোর শাস্তি প্রদান করতে ব্যর্থ হওয়ার ইরর অফ জাজমেন্ট, যেটি আমরা ইতোপূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম, যে বিবেচনাগত ভুল, যদি তার চরিত্রে উন্নীত না হতো তবে পুরো নাটকটিরই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা দেখা দিত। সিরাজ চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো একজন সামন্ত নবাব থেকে জনতার শক্তিতে জাগ্রত হবার বিশ্বাস নিয়ে দেশপ্রেমিক নেতায় পরিণত হওয়া। এটি কিন্তু এই নাটকের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে একজন সামন্ত নবাব সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু আহ, নাটকের শেষ দিকে একজন দেশপ্রেমিক নেতায় পরিণত হয়েছেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষায় পরিণত হয়েছেন। নাটকের উপান্তে লক্ষ্য করা যায় যে সিরাজ আর জনতা একই কাতারে এসে দাঁড়িয়েছে। সিরাজকে তারা সমর্থন করে, কিন্তু জনতা যুদ্ধ দাঁড়ায় না। যেটি একটু আগে বলেছি তোমাদের, যে সিরাজউদ্দৌলার পরাজয়ে সাধারণ মানুষ কিন্তু ব্যথিত হয়েছে। তারা একে একে রাজদরবার পরিত্যাগ করেছে, কিন্তু তারা যে সিরাজউদ্দৌলাকে সহযোগিতা করবে, তারা যে যুদ্ধে অংশগ্রহণ করবে, সেই রাজনৈতিক সচেতনতা তাদের মধ্যে ছিল না বা সেই সময় গড়ে ওঠেনি। তাই সেনাপতি মোহনলাল বন্দী হবার পরে জনতা অত্যন্ত বাস্তব কারণেই ধীরে ধীরে মুর্শিদাবাদের নবাব দরবার ছেড়েছে। বুঝতে কষ্ট হয় না, এই প্রস্থান অনেক কষ্টের, নিতান্তই প্রাণ বাঁচানোর তাগিদে। এই জনসম্পৃক্ততাই সিরাজ চরিত্রটিকে অসামান্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু সিরাজ চরিত্রের দুর্বলতা হলো তার যন্ত্রণা ভোগের সীমাবদ্ধতা। নবাব দরবার থেকে জনতা সরে যাবার পর লুৎফার সঙ্গে সিরাজের যে কথোপকথন লক্ষ্য করা যায়, তাতে একদিকে নতুন করে শক্তি সঞ্চয়ের আশাবাদ, অপরদিকে পলায়নের গ্লানি, এই দুয়ে মিলে যে ঘনীভূত ক্লাইম্যাক্সের জন্ম দিতে পারত, তা পরিস্ফুট হওয়ার প্রয়োজনীয় সুযোগ পায়নি। নাটকের শেষ অঙ্কের প্রথম দৃশ্যে সিরাজ অনুপস্থিত, আর দ্বিতীয় দৃশ্যে খুব অল্প পরিসরে সিরাজ নিহত হয়। ফলে বন্দী সিরাজের যন্ত্রণাভোগ, তার দ্বন্দ্ব, পরিতাপ কোনো কিছুই কিন্তু বিকশিত হওয়ার সুযোগ পায়নি। কিন্তু নাট্যকার এই সীমাবদ্ধতা কাটিয়ে তুলতে চেয়েছেন পাঠক ও দর্শকের মাঝে সিরাজের জনসম্পৃক্তির আমেজকে বজায় রাখার মধ্য দিয়ে। সিরাজের মৃত্যুতে নাটক শেষ হয়, কিন্তু নাট্যকারের বার্তা ছড়িয়ে পড়ে পাঠক তথা দর্শকের মধ্যে। তো এই সিরাজের যে সিরাজ চরিত্রের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, যে দ্বন্দ্বটি হচ্ছে একদিকে নতুন করে শক্তি সঞ্চয়ের আশাবাদ, অপরদিকে পলায়নের গ্লানি, এই দুটি বিষয় কিন্তু একটা ঘনীভূত ক্লাইম্যাক্সের জন্ম দিতে পারত। আরেকটা বিষয় হচ্ছে যে সিরাজের যে যন্ত্রণা ভোগ, তার যে দ্বন্দ্ব কিংবা পরিতাপ, এগুলো বিকশিত হওয়ার সুযোগ পায়নি, কিংবা নাট্যকার কিন্তু এই সুযোগ দেননি। সিরাজউদ্দৌলা নাটকের যে রচনার উদ্দেশ্য, সেটি হচ্ছে যে আহ, পাকিস্তান শাসনামলে পূর্ব বাংলায় যখন স্বাধীন বাংলাদেশ গঠনের বা স্বাধিকার চেতনায় পূর্ব বাংলার বাঙালি আহ, সচেষ্ট হয়েছে কিংবা স্বাধিকার আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়েছে, সেই সময়ে এই নাটকের মধ্যে যদি নাট্যকার সিরাজউদ্দৌলার যন্ত্রণাকে আরো বেশি প্রস্ফুটিত করতেন, তাহলে নাটকটি যে উদ্দেশ্য থেকে তিনি রচনা করেছেন, যে স্বাধিকার চেতনায় বাঙালি আরো উদ্বুদ্ধ হবে, তো সেটি কিন্তু ব্যাহত হতো। এই কারণে সিরাজের যন্ত্রণা ভোগ, তার দ্বন্দ্ব, পরিতাপ, এগুলো কিন্তু তিনি খুব বেশি বিকশিত করেননি। কারণ
সিরাজ চরিত্রের মধ্যে যে চরিত্রের মধ্য দিয়ে নাট্যকার যে বার্তাটি পাঠক কিংবা দর্শকের মধ্যে ছড়িয়ে দিতে চান, সেটি হচ্ছে যে আহ, নাট্যকারের বার্তা হচ্ছে মানে সিরাজ চরিত্র থেকে বাঙালি অনুপ্রেরণা নিয়ে নতুন করে স্বাধিকার আন্দোলনের চেতনায় উজ্জীবিত হবে। সিরাজের মৃত্যু দৃশ্য বর্ণনা করতে গিয়ে নাট্যকার যখন বলেন, শুধু মৃত্যুর আক্ষেপে তার হাত দুটো মাটি আঁকড়ে ধরবার চেষ্টায় মুষ্টিবদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে চিরকালের মতো স্পন্দ হয়ে গেল, তখন এই আক্ষেপ তো লালন করে পাঠক দর্শক। এই আক্ষেপ থেকে মানুষের মধ্যে এমন প্রত্যয় জেগে ওঠে, সিরাজ যা পারেনি তা তাদের পারতে হবে। অর্থাৎ সিরাজ কিন্তু পরাজিত হওয়ার পরেও নতুন করে শক্তি সঞ্চয়ের আশায় বা চেষ্টায় তিনি কিন্তু রাজধানীতে ফিরে গিয়েছেন। যদিও তার সেই চেষ্টা পরবর্তীতে সফল হয়নি, কিন্তু পাঠক বা দর্শকের মধ্যে এই প্রত্যয়টি, এই বিশ্বাসটি নাট্যকার ছড়িয়ে দিতে চান যে সিরাজ যা পারেনি তা তাদের পারতে হবে। অর্থাৎ পূর্ব বাংলার ওই সময়ের স্বাধীন চেতা মানুষ, তারা যেন একটি স্বাধীন বাংলাদেশ গঠন করতে পারে বা স্বাধিকার চেতনায় জীবিত হতে পারে, এই দর্শন থেকে বা এই বিশ্বাস থেকে নাট্যকার এই নাটকটি রচনা করেছিলেন। সিরাজের অসমাপ্ত লড়াইটি তাদেরকেই শেষ করতে হবে, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে স্বাধীন করতে হবে, স্বাধীনতার সুরক্ষা করতে হবে। করুণ রসাত্মক পরিণতি সঞ্চারের মধ্য দিয়ে বিশাল জনমানুষের মধ্যে এই লড়াকু মনোভাবকে জাগিয়ে তোলাই সিরাজ চরিত্রের সার্থকতা। তোমরা জেনে থাকবে যে এই নাটকটি হচ্ছে একটি ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি নাটক হিসেবে এই নাটকটি কতটুকু সফল কিংবা ব্যর্থ সেটি আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি। কিন্তু এই যে একটা ট্র্যাজেডি নাটকের মধ্য দিয়েও নাট্যকার এই জনমানুষের মধ্যে যে লড়াকু মনোভাব জাগিয়ে তুলেছেন, এটি কিন্তু এই নাটকের একটি গুরুত্বপূর্ণ দিক এবং এটি একটি সার্থকতাও বটে। নাটকের গঠন কৌশল নিয়ে এবারে কিছু কথা বলবো আমরা। তো সিকান্দার আবু জাফর নাটকটির গঠন বৈশিষ্ট্য নিয়ে খুব বেশি নিরীক্ষা করেননি। তো একজন নাট্যকার নাটক রচনার পূর্বেই তিনি কিন্তু ঠিক করে নেন যে এই নাটকটি কত অঙ্ক বিশিষ্ট হবে বা নাটকের প্লট কিরকম হবে, নাটকের মধ্যে চরিত্রগুলো কিরকম হবে, এবং প্রতিটি দৃশ্যের শুরুতে আহ, নাট্যকার নির্দেশ করে দেন যে মঞ্চায়ন এরকম হবে, চরিত্রগুলোর পোশাক পরিচ্ছদ কিংবা তাদের বেশভূষা এরকম হবে। তো এগুলো কিন্তু নাট্যকার মানে প্রতিটি নাটকের আহ, প্রতিটি দৃশ্যের শুরুতেই এই বিষয়গুলোর কিন্তু বর্ণনা দিয়ে থাকেন। তো এগুলো হচ্ছে একজন নাট্যকারের নিরীক্ষার ফসল। তো এই নাটকে সিকান্দার আবু জাফর সেই বিষয়ে কিন্তু খুব বেশি মনোযোগ দেননি, অর্থাৎ সেই বিষয়ে তিনি খুব বেশি এক্সপেরিমেন্ট করেননি বা নিরীক্ষা করেননি। এমনকি দৃশ্যগুলো কিভাবে মঞ্চায়িত হবে তাও খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি। প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে মুনীর চৌধুরী রচিত কবর নাটকের কথা, যেখানে আলোর ব্যবহার, মঞ্চের গঠন, পরিবেশ প্রভৃতির বিস্তৃত উপস্থাপন লক্ষ্য করা যায়। তবে ইতিহাস আশ্রিত নাটকের উপযোগী সংলাপ ব্যবহার সিরাজউদ্দৌলার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মনির চৌধুরী তার কবর নাটকে যেরকম দৃশ্যের শুরুতেই মানে মঞ্চ সজ্জা কিরকম হবে, মঞ্চে আলো কিরকম থাকবে, মঞ্চের গঠন এবং পরিবেশ কিরকম হবে, সেগুলো যেমন বিস্তৃতভাবে উপস্থাপন করেছেন, তো সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে কিন্তু এই ধরনের উপস্থাপন লক্ষ্য করা যায় না। অর্থাৎ মঞ্চসজ্জা কিরকম হবে, দৃশ্যগুলো কিভাবে মঞ্চায়িত হবে, বা অভিনেতা অভিনেত্রীর যে বেশভূষা সেগুলো কিরকম হবে, সেগুলো সেই সম্পর্কে কিন্তু কোনো ধারণা দেয়া হয়নি। তবে এই নাটকের একটি উল্লেখযোগ্য দিক হলো যে ইতিহাস আশ্রিত নাটকের উপযোগী সংলাপ তিনি ব্যবহার করেছেন। সিরাজ যখন বলেন, বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে, আমি তার কৈফিয়ত চাই, তখন তার সাহস বীরত্বই প্রতিভাত হয়, যা ইতিহাস আশ্রিত নাটকের জন্য একান্ত জরুরি। আবার এই সিরাজকেই তিনি তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে লুৎফার সঙ্গে সংলাপ বিনিময়ের সূত্র ধরে একজন হৃদয়বান, মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে, নবাব হিসেবে, স্বামী হিসেবে প্রতিষ্ঠা করেন। এভাবে যথোপযোগী সংলাপ ব্যবহার এই নাটকের গঠন কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক।
নাট্যকার ঈপ্সিত পরিবেশ সৃজনের প্রয়োজনে কখনো আলংকারিক সংলাপ ব্যবহার করে ড্রামাটিক রিলিফ এর জন্য রাইসুল জোহালার মতো চরিত্র সৃষ্টি করেন। তার সংলাপে, সিরাজের সংলাপে নানা বিদ্রূপ, শ্লেষ কিংবা প্রতীকী বক্তব্য সমন্বিত করেন। অপরদিকে বোরখা পরিয়ে ক্লাইভকে দৃশ্য উপস্থাপনের মধ্য দিয়ে তার ভীরুতাকে প্রকট করার সঙ্গে সঙ্গে হাস্যরসেরও সঞ্চার ঘটান। উমিচাঁদ, জগৎ শেঠ কিংবা মীর জাফরের সংলাপে বালখিল্যপনা এনে তাদের কাপুরুষতাকে তুলে ধরেন। নাটক মূলত ক্রিয়াশীলতার সৃজনভূমি, অর্থাৎ এই নাটকের মধ্যে মঞ্চসজ্জার বিষয়টি বাদ দিলে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন একটা নাটকের মধ্যে যে সংলাপ ব্যবহারে নাট্যকারের সফলতা, সেটি কিন্তু এই নাটকের মধ্যে রয়েছে। ড্রামাটিক রিলিফের জন্য যে হাস্যরস তৈরি করতে হয়, সৃষ্টি করতে হয়, কিংবা অন্যান্য নাটকে আমরা লক্ষ্য করি যে এখানে মিউজিক ব্যবহার করা হয়, সেটি কিন্তু এই নাটকের মধ্যে মিউজিক ব্যবহার করা না হলেও ড্রামাটিক রিলিফের জন্য এখানে রাইসুল জওয়ালার মতো বেশ কিছু চরিত্র সৃষ্টি করা হয়েছে, যেগুলো এই নাটকের মধ্যে হাস্যরস সৃষ্টি করেছে। এছাড়াও জগৎ শেঠ, উমিচাঁদ এবং মীর জাফর এই চরিত্রগুলোর কাপুরুষতাকে তুলে ধরেছেন বিভিন্ন ধরনের বালখিল্যপনার মধ্য দিয়ে। এগুলো হচ্ছে এই নাটকের গুরুত্বপূর্ণ দিক। তো নাটক হচ্ছে ক্রিয়াশীলতার সৃজনভূমি। এই চিন্তা সিকান্দার আবু জাফর পূর্বাপর বজায় রেখেছেন। দীর্ঘ বর্ণনার ভার কখনোই নাটকটিকে আক্রান্ত করেনি। একটি দৃশ্য থেকে অপর দৃশ্যে নাটকার চলে গেছেন অনায়াসে দ্রুততার সঙ্গে। এমনকি পলাশীর প্রান্তর থেকে মুর্শিদাবাদের নবাব দরবারে ফিরে এসে সিরাজের মধ্যে যে বর্ণনাধর্মী সংলাপ প্রদানের প্রবণতা লক্ষ্য করা যায়, তাও মূলত সিরাজকে পরবর্তী কার্যক্রম নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করতে সুযোগ করে দেয়। এছাড়াও প্রয়োজন অনুসারে অলংকার ব্যবহার এবং দৃঢ় ও সাবলীল ভাষায় নাট্যিক বক্তব্যকে তুলে ধরার ক্ষেত্রে সিকান্দার আবু জাফর বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এবারে কিছু নমুনা প্রশ্ন তোমাদের জন্য উপস্থাপন করছি। তোমরা এই নমুনা প্রশ্নগুলো দেখো এবং কোনটি সঠিক উত্তর সেটি তোমরা চিন্তা করো। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, সিরাজউদ্দৌলা নাটকে কয়টি অঙ্ক ও দৃশ্য রয়েছে? তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে থাকো এবং শ্রবণ করে থাকো, তাহলে তোমরা এই উত্তরটি বলতে পারবে। এর পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে, সিরাজউদ্দৌলা নাটকে সৎ মানসিকতার চরিত্র নয় কোনটি? 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সিরাজউদ্দৌলা কার হাতে নিহত হয়েছে? প্রশ্ন নং 4, সিরাজউদ্দৌলা নাটকটি আবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে? এবং শেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে, সিরাজ নিহত হয় কোন অঙ্কের কোন দৃশ্যে? তোমরা এই প্রশ্নগুলোর উত্তর নিচে মন্তব্যের করে লিখে দাও এবং এটি হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ। আজকের পাঠ সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা জানিয়ে দিতে পারো নিচে মন্তব্যের ঘরে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, নিরাপদে থাকো, বাড়িতে থাকো এবং বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরিধান করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।